আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলা সংযুক্ত ট্যাঙ্কার সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া। চীন ভারতের ওপর ৫০০% শাস্তিমূলক শুল্কে ট্রাম্পের সম্মতি। শত্রু দেশের স্বার্থে কাজ করছে বিক্ষোভকারীরা, ইরানের প্রধান বিচারপতি। ইউক্রেন যুদ্ধকে যিশুর কাজের মতো পবিত্র মিশন বললেন পুতিন। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার মতো সামরিক শক্তি কি লাতিন আমেরিকার আছে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলা এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায় আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটি রাশিয়ান সাবমেরিন এখন সরাসরি ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারের সুরক্ষায় নিয়োজিত হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে লাতিন আমেরিকার অঞ্চলে রাশিয়ার এই অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা উদ্বেগের কারণ হতে পারে। বর্তমান ভূরাজনীতিক প্রেক্ষাপটে ভেনেজুয়েলার ওপর পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে, আর এই নিষেধাজ্ঞা অমান্য করেই রাশিয়া তাদের জ্বালানি বাণিজ্যে সহযোগিতা করছে। এই পদক্ষেপটি কেবল একটি ট্যাঙ্কারের সুরক্ষা নয়, বরং এটি ওয়াশিংটনকে একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা যে রাশিয়া তাদের মিত্রদের রক্ষায় যে কোনো দূরত্বের সমুদ্র সীমায় পৌঁছতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন এই সাবমেরিন মোতায়েনের মাধ্যমে পুতিন প্রশাসন এটি প্রমাণ করতে চাইছে যে আটলান্টিক মহাসাগরে তাদের আধিপত্য খাটো করে দেখার সুযোগ নেই। বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? রাশিয়ার এই সরাসরি হস্তক্ষেপ কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। মূলত ভেনেজুয়েলার অর্থনীতি ব্যাপকভাবে তেলের ওপর নির্ভরশীল, এবং রাশিয়ার এই সামরিক সহায়তা তাদের অর্থনৈতিক লাইফলাইন সচল রাখতে সাহায্য করছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে শুরু হলেও আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা তথ্যে বিষয়টি স্পষ্ট হয়েছে, যা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরবর্তী খবরে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের এক চরম হুঁশিয়ারি, যা বিশ্ব অর্থনীতিতে রীতিমতো কম্পন সৃষ্টি করেছে। চীন এবং ভারতের মতো দেশগুলো থেকে আসা পণ্যের উপর ৫০০% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার সম্মতি জানিয়েছেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে মূল যুক্তি হল আমেরিকা ফার্স্ট পলিসি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার রক্ষা করা। বিশেষ করে ভারত ও চীনের বাড়তে থাকা অর্থনৈতিক প্রভাব মার্কিন ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য ঝুঁকি হিসেবে দেখছেন তিনি। বন্ধুরা, ভেবে দেখুন, যদি ৫০০% শুল্ক সত্যিই কার্যকর হয়, তবে টেকনোলজি থেকে শুরু করে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকবে? ট্রাম্প মনে করেন এই দেশগুলো দীর্ঘদিন ধরে অসম বাণিজ্যিক সুবিধা ভোগ করে আসছে, এবং এখন সময় এসেছে তার হ্রাস টেনে ধরার। ভারত ও চীনের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কড়া কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে ধারণা করা হচ্ছে এটি একটি বড় ধরনের বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে। অনেক অর্থনীতিবিদ বলছেন, এত বিপুল পরিমাণ শুল্ক কেবল অন্য দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং মার্কিন কনজিউমারদের উপরও মুদ্রাস্ফীতির বোঝা বাড়িয়ে দেবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ট্রাম্পের এই সিদ্ধান্তে কি ভারত ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে চিড় ধরবে, নাকি এটি কেবল আলোচনার টেবিলে সুবিধা পাওয়ার একটি কৌশল? আপনার বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করতে পারেন। বিশ্ববাজারের এই অস্থিতিশীল অবস্থা শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটে কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত, এবং দেশটির প্রধান বিচারপতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বর্তমানে ইরানে চলমান বিক্ষোভকারীরা আসলে কোনো সাধারণ আন্দোলনকারী নয়, বরং তারা শত্রু দেশের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। ইরানের বিচার বিভাগ মনে করছে এই বিক্ষোভের পেছনে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থা এবং আঞ্চলিক প্রতিপক্ষগুলোর গভীর হাত রয়েছে। দেশটির প্রধান বিচারপতি বলেছেন যে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার জন্য বাইরের শক্তিগুলো তরুণ প্রজন্মকে ব্যবহার করছে, এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। আপনারা জানেন যে ইরানে হিজাব আইন এবং অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে অসন্তোষ বিরাজ করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভকে সবসময় বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়। এই বক্তব্যের পর বিক্ষোভকারীদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা আরও কঠোর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নিরাপত্তার এই দ্বন্দ্বে সাধারণ জনগণের অবস্থা এখন অত্যন্ত নাজুক।
এই খবরটি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? ইরান কি আসলেই বিদেশি ষড়যন্ত্রের শিকার, নাকি এটি মানুষের মৌলিক চাহিদার প্রতিফলন? আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের এই উত্তাল পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ক্ষমতার লড়াই আর জনদাবির মাঝে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। দেশটির বিচার বিভাগ ইতিমধ্যে অনেক বিক্ষোভকারীকে বিচারের আওতায় এনেছে এবং কঠোর সাজার ঘোষণা দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সম্পর্কে এক নতুন এবং অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেবল একটি সীমানা রক্ষা বা রাজনৈতিক বিষয় হিসেবে দেখেন না, বরং তিনি একে যিশুর কাজের মতো একটি পবিত্র মিশন হিসেবে অভিহিত করেছেন। পুতিনের মতে পশ্চিমা অপসংস্কৃতি এবং মূল্যবোধের অবক্ষয় থেকে অর্থোডক্স খ্রিস্টান ঐতিহ্যকে রক্ষা করাই হল এই যুদ্ধের মূল উদ্দেশ্য। তিনি রুশ সৈন্যদের উদ্দেশ্য করে বলেছেন যে তারা কেবল যুদ্ধ করছে না, বরং তারা এক মহান সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে লিপ্ত রয়েছে। এই প্রথম পুতিন সরাসরি ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করে যুদ্ধকে জাস্টিফাই করার চেষ্টা করলেন, যা রাশিয়ার রক্ষণশীল সমাজের মধ্যে গভীর প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, রাজনৈতিক যুদ্ধে যখন ধর্মের প্রবেশ ঘটে, তখন তা সাধারণ মানুষের আবেগকেও তীব্রভাবে প্রভাবিত করে। পুতিনের এই বক্তব্যকে অনেক বিশ্লেষক রাশিয়ার ভেতরের জনসমর্থন ধরে রাখার একটি কৌশল হিসেবে দেখছেন। ইউক্রেন অবশ্য এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে ধর্মকে ব্যবহার করে আগ্রাসন চালানো একটি ভয়ঙ্কর অপরাধ। পুতিনের এই নতুন বয়ান কি যুদ্ধের গতিপথ বদলে দেবে, নাকি এটি রাশিয়ার অভ্যন্তরীণ একতা বজায় রাখার শেষ চেষ্টা? সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই যুদ্ধের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় আমরা আপনাদের সামনে তুলে ধরি। রাশিয়ার অর্থোডক্স চার্চের সাথে ক্রেমলিনের যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এই বক্তব্যের মাধ্যমে তা আরও একবার স্পষ্টভাবে প্রমাণিত হল। সবশেষে আমরা নজর দেব লাতিন আমেরিকার সামরিক সক্ষমতার দিকে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুঁশিয়ারি ও হুমকির প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, লাতিন আমেরিকার দেশগুলোর কি আসলেই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে মোকাবিলা করার মতো সামরিক শক্তি আছে? ব্রাজিল, আর্জেন্টিনা বা কলম্বিয়ার মতো দেশগুলো যদিও আঞ্চলিকভাবে শক্তিশালী, কিন্তু উন্নত প্রযুক্তি আর আধুনিক সমরাষ্ট্রের বিচারে তারা পেন্টাগানের ধারে কাছেও নেই। তবে লাতিন আমেরিকার দেশগুলোর সবচেয়ে বড় শক্তি হল তাদের ভৌগোলিক অবস্থান এবং গেরিলা যুদ্ধের ঐতিহ্য। ভেনেজুয়েলা বা কিউবার মতো দেশগুলো ইতিমধ্যে দেখিয়েছে যে তারা রাশিয়ার মতো দেশগুলোর সাথে সামরিক জোট করে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিন্তু সরাসরি সামরিক সংঘাতে গেলে লাতিন আমেরিকা কি টিকে থাকতে পারবে? সামরিক শক্তি কেবল ট্যাঙ্ক বা মিসাইলের সংখ্যা দিয়ে বিচার হয় না, সেখানে অর্থনৈতিক সক্ষমতাও একটি বড় ফ্যাক্টর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ঐক্য কি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আছে? এটি একটি জটিল প্রশ্ন। অনেকেই মনে করেন সরাসরি যুদ্ধের চেয়ে এই দেশগুলো এখন কূটনীতি এবং বাণিজ্যিক ব্লক তৈরি করে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে রাখতে বেশি আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। লাতিন আমেরিকার এই সামরিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনাদের কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে অবশ্যই জানাবেন। এই মহাদেশের বর্তমান প্রেক্ষাপটে সামরিক শক্তির চেয়েও রাজনৈতিক জোট এবং বিদেশি শক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তাদের নিরাপত্তার প্রধান গ্যারান্টি হয়ে দাঁড়িয়েছে। আজকের খবর এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত সংবাদ আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।